আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাসের বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দ্বিতীয় অংশ। আমরা এখানে আরও কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে প্রশ্ন জানতে চাই যে তোমরা কি আগের ক্লাসের যে নিয়মগুলো করানো হয়েছে, যেখানে বিভিন্ন এক্সাম্পল ব্যবহার করা হয়েছে, প্র্যাকটিস সেশন ছিল, তোমরা কি এগুলো প্র্যাকটিস করেছো কিনা? এটা প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, কারণ দিনের কাজ দিনে না করলে ওটা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর একটা বোঝা মনে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের প্রথম যে নিয়ম আছে সেটা দেখি একটু। যদি কোনো সিম্পল সেন্টেন্স বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর প্লাস রিজন ইত্যাদি দ্বারা শুরু হয় বা ইত্যাদি দ্বারা গঠিত হয় বা যুক্ত হয়, তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব সেই নিয়মটা দেখি। যেমন কমপ্লেক্সের গঠন হবে এই যে বিকজ অফ, ডিউ টু, এই ফ্রেজের সাথে আমাদের যে কনজাংশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাজ বা সিন্স যোগ সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে এক্সটেনশন প্লাস কমা দিয়ে দ্বিতীয় ক্লজ ব্যবহার করতে হবে, অর্থাৎ পরের যে অংশটা আছে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিকজ অফ বা ডিউ টু বা ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ এই দিয়ে যে ফ্রেজটা গঠিত হয় সেই ফ্রেজেই কিন্তু আমরা অ্যাজ বা সিন্স ব্যবহার করব, এবং দ্বিতীয় অংশ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা ব্যবহার করব, তারপরে ফাইনাইট ভার্ব নিব। এখন সেই ফাইনাইট ভার্বটা ফ্রেজের মধ্যে যদি থাকে সেইটা ব্যবহার করব, না থাকলে সাবজেক্ট অনুসারে আনতে হবে আর কি। এবং কম্পাউন্ড করতে দুই ক্লজের মাঝে আমরা অ্যান্ড ব্যবহার করব। দেখি কম্পাউন্ডের নিয়ম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস অ্যান্ড দিয়ে সেকেন্ড ক্লজ। আমরা দেখি এক্সাম্পল, বিকজ অফ হিজ ওয়ার্কিং হার্ড হিজ সাকসিডেড ইন লাইফ। এখানে দেখো বিকজ অফ আছে, হিজ ওয়ার্কিং হার্ড এটা একটা ফ্রেজ, এই অংশটুকু ধরেই, আর হিজ সাকসিডেড ইন লাইফ এটা হচ্ছে একটা ক্লজ। তাহলে বিকজ অফ যেহেতু আছে কারণ নির্দেশ করছে, বিকজ অফ হিজ ওয়ার্কিং হার্ড তার কঠোর পরিশ্রম করার কারণে হিজ সাকসিডেড ইন লাইফ সে জীবনে সফল হয়েছিল। তাহলে এই যে বিকজ অফ অংশের জন্য কমপ্লেক্স আমরা সিন্স বা অ্যাজ ব্যবহার করব। তাহলে আমরা এটা সমাধানটা দেখি যে দেখো অ্যাজ বা সিন্স ব্যবহার করেছি, তারপরে হি নিয়ে এসেছি। এখন হিটা কিভাবে আসলো, দেখো সাবজেক্টটা এখানে হিজ থেকেও হি নিতে পারো, যেহেতু হিজ পসেসিভ অ্যাজেক্টিভ, তারপর জন্য হি। তারপরে দেখো বা সেকেন্ড ক্লোজে সাবজেক্টও হি আছে। আর ওয়ার্কিং এখানে কাজ করেছে কে, এই হিটা কাজ করেছে, যার কারণে ওয়ার্কিং থেকে এটা ওয়ার্কড হবে, কারণ এখানে সাকসিডেড দেখো পাস্ট টেন্স আছে, সো ওয়ার্কড পাস্ট ফর্ম, তারপরে বাকি অংশ দিয়ে কমা, তারপরে সেকেন্ড ক্লজ হি সাকসিডেড ইন লাইফ। সো অ্যাজ বা সিন্স ব্যবহার করতে হবে। তারপরে হি ওয়ার্ক হার্ড, এটাকে যেহেতু একটা ক্লজে পরিণত করলে হি ওয়ার্ক হার্ডই হবে, কারণ সাবজেক্ট নাও, তারপরে ওয়ার্ক থেকে ওয়ার্কড ভার্ব, তারপরে হার্ড কমা দিয়ে বাকি অংশ। তারপরে দেখো এটা কম্পাউন্ড করলে দুই ক্লজের মাঝে অ্যান্ড ব্যবহার করতে হবে। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড সাকসিডেড ইন লাইফ, হি ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিডেড ইন লাইফ। এখানে দেখো দুইটা ক্লজ যে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। প্রথম ক্লজে ওয়ার্ক হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্বিতীয় ক্লজে সাকসিডেড হচ্ছে ফাইনাইট ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মটা আরেকটু করো, যে কোনো সেন্টেন্স যদি বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর প্লাস রিজন এই দিয়ে শুরু হয়, তাহলে বাক্যটা একটা কারণযুক্ত বাক্য। এই বাক্যকে কমপ্লেক্স করতে হলে তাহলে এই অংশের জন্য এই যে ফ্রেজটা গঠিত হয়েছে এর জন্য আমরা সিন্স বা অ্যাজ ব্যবহার করব, তারপরে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে ফাইনাইট ভার্ব নিয়ে আসব, বাকি অংশ দিয়ে দিব, তারপরে দ্বিতীয় ক্লজ।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এ ধরনের বাক্যকে কম্পাউন্ড করতে হলে দুই ক্লজের মাঝে অ্যান্ড ব্যবহার করতে হবে। আমরা দেখি আমাদের প্র্যাকটিস সেশনে কি আছে। যে প্র্যাকটিসটা দেখো, যে ফর হিজ অনেস্টি হি ওয়াজ রেসপেক্টেড, অর্থাৎ তার সততার কারণে সে সম্মানিত। এটা এখানে ফর প্লাস একটা রিজন আছে, কারণ আগে সৎ থাকাটা তার কারণ, যার কারণে সে রেসপেক্টেড হয়েছে, সম্মানিত হয়েছে। এ ধরনের বাক্যকে তোমার কমপ্লেক্স করতে হলে লিখতে হয় সিন্স অর অ্যাজ। হি হি ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্ট এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিস থেকেও আসতে পারে, আবার পরবর্তী ক্লোজে সাবজেক্টও আসতে পারে। সিন্স হি, তারপরে লিখতে হবে যে এখানে ফর হিজ অনেস্টির মধ্যে দেখো ভার্ব জাতীয় কোনো কিছু নেই, তাহলে বি ভার্ব আসবে। যদি ভার্ব অনুপস্থিত থাকে তাহলে বি ভার্ব আনতে হয়। তাহলে হি ওয়াজ, কারণ পরবর্তী ক্লজ পাস্ট টেন্সও ওয়াজ হবে, তাই বি ভার্ব অনেস্টি, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। অনেস্টি থেকে কি হবে? অনেস্ট। তাহলে সিন্স হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ রেসপেক্টেড, অর অ্যাজ হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ রেসপেক্টেড। তারপরে এক্সাম্পলটা দেখো, প্র্যাকটিসটা দেখো। বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য মিটিং। বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য মিটিং। এটাও একই নিয়ম, বিকজ অফের কারণে আমরা সিন্স ব্যবহার করব। তারপরে সাবজেক্ট আই আছে, আই নিব। তারপরে এখানে বি ভার্ব নেই, অর্থাৎ এখানে ভার্ব নেই, তাহলে আমরা বি ভার্ব ব্যবহার করব। আই ওয়াজ ইল, কারণ আমরা জানি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সো ইলনেস নাউনটাকে অ্যাডজেক্টিভ করলে ইল হবে। তাহলে এটার উত্তর হবে সিন্স আই ওয়াজ ইল আই কুড নট জয়েন দ্য মিটিং। থার্ড প্র্যাকটিসটা দেখো। ডিউ টু ব্যাড ওয়েদার উই কুড নট গো আউট। এটা একটু ভিন্ন নিয়ম আছে, কারণ এখানে ব্যাড ওয়েদার এটা লিখতে হবে এরকম যে এখানে সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, অথবা ইট ওয়াজ ব্যাড ওয়েদার উই কুড নট গো আউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মটা তোমরা বুঝেছ। আর এটা যদি বুঝতেই পারো তাহলে এই তিনটা আর এই এক্সাম্পল তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পরবর্তী নিয়ম যেটা আছে সেই নিয়মে যাই। প্রিপোজিশন প্লাস টাইম থাকলে, প্রিপোজিশন প্লাস টাইম থাকলে, অর্থাৎ একটা প্রিপোজিশনের পরে একটা সময় থাকবে, যদি এরকম থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করব তার নিয়ম দেখো। কমপ্লেক্স করতে প্রথমে ইট প্লাস বি ভার্ব প্লাস টাইম ব্যবহার করব। ইট প্লাস বি ভার্ব প্লাস টাইম, তারপরে দুই ক্লজের মাঝে হোয়েন ব্যবহার করে দ্বিতীয় অংশ অর্থাৎ সেকেন্ড ক্লজ ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এটা কম্পাউন্ড করতে দুই ক্লজের মাঝে আমরা অ্যান্ড ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটার এক্সাম্পল দেখি। তাহলে যদি প্রিপোজিশন প্লাস টাইম থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে প্রথমে কমপ্লেক্স করতে ইট ব্যবহার করব, তারপরে বি ভার্ব, তারপরে টাইম, অর্থাৎ যে টাইমটা থাকবে, তারপরে দুই ক্লজের মাঝে হোয়েন, তারপরে বাকি অংশ। আচ্ছা, আর কম্পাউন্ড করতে শুধু দুই ক্লজের মাঝে অ্যান্ড ব্যবহার করলেই বাক্যটা কম্পাউন্ড হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। অ্যাট নাইট উই স্লিপ, রাতে আমরা ঘুমাতে যাই। সেক্ষেত্রে এটা কি হবে? রাতে আমরা ঘুমাই। তাহলে দেখো প্রিপোজিশন প্লাস টাইম আছে, সো আমাদের লিখতে হবে প্রথমে ইট, তারপর বি ভার্ব নিয়ে আসবো ইট ইজ, যেহেতু বাক্যটা প্রেজেন্ট সো ইজ আসবে। ইট ইজ নাইট, এটা রাত যখন, হোয়েন উই স্লিপ, যখন আমরা ঘুমাই। সো দ্য আনসার ইজ ইট ইজ নাইট হোয়েন উই স্লিপ। ইট ইজ নাইট হোয়েন উই স্লিপ। সেকেন্ড, আচ্ছা কম্পাউন্ডটা দেখো আবার, যে ইট ইজ নাইট অ্যান্ড উই স্লিপ। ইট ইজ নাইট অ্যান্ড উই স্লিপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্র্যাকটিস সেশনটা দেখো। বাংলাদেশ অ্যাচিভড ফ্রিডম ইন 1971। বাংলাদেশ অ্যাচিভড ফ্রিডম ইন 1971। তারপরে দেখো প্রিপোজিশন প্লাস টাইম আছে, যেমন ইন আছে প্রিপোজিশন এবং টাইম। অন ফ্রাইডে হি কেম টু মিট মি। হি কেম টু মিট মি। অন ফ্রাইডে, এখানে দেখো অন প্রিপোজিশন আর ফ্রাইডে আছে সময়। অন ফ্রাইডে হি কেম টু মিট মি। আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবা। আমরা আমাদের পরবর্তী নিয়মটা দেখি। প্রিপোজিশন প্লাস এস থাকলে, যদি প্রিপোজিশনের পরে এরকম এস থাকে তাহলে যে নিয়মটা আছে দেখো, প্রথমে কমপ্লেক্স করতে সাবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখো
কনজাংশন ব্যবহার করি নাই, তবে এ ধরনের বাক্যে কনজাংশন আগে আসে, হোয়েন ব্যবহার করতে হবে। কমপ্লেক্স এখানে কি ব্যবহার করতে হবে, হোয়েন। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমে হোয়েন ব্যবহার করবা, তারপরে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে এস, তারপরে কমা, তারপরে সাবজেক্ট দিয়ে দ্বিতীয় অংশ, অর্থাৎ দ্বিতীয় অংশ লিখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তারপরে কম্পাউন্ড করতে দুই ক্লজের মাঝে আমরা কি ব্যবহার করব, দেখো দুই ক্লজের মাঝে আমরা অ্যান্ড ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপরে এস, তারপরে দেখো অ্যান্ড, তারপরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি পরবর্তীতে কি আছে। এক্সাম্পল, at the age of 12 he composed a poem. At the age of 12 he composed a poem. এখানে দেখো প্রিপোজিশন প্লাস এজ আছে, তো সেক্ষেত্রে আমরা যেভাবে করব, প্রথমে হোয়েন নিব কমপ্লেক্সে, হোয়েন, তারপরে সাবজেক্ট কি আছে, হি, তারপরে আমরা বি ভার্ব নিব, যেহেতু টেন্স পাস্ট আছে সব ওয়াজ হবে, তারপরে ই লিখব, বয়স লিখব, তারপরে বাকি অংশ। The answer is, when he was 12 he composed a poem. When he was 12 he composed a poem. কিভাবে হলো, যে দেখো প্রিপোজিশন প্লাস সময়ের কথা বলা, এজের কথা বলা হয়েছে, সো এর পরিবর্তে আমরা হোয়েন নিয়েছি, তারপরে সাবজেক্ট হি, তারপরে বি ভার্ব ওয়াজ হয়েছে, কারণ এখানে কম্পোজড পাস্ট ফর্ম আছে, তারপরে 12 এজ, তারপরে কমা দিয়ে দ্বিতীয় ক্লজ লিখেছি। এটাকে কম্পাউন্ড করতে হলে কি করতে হবে, দুই ক্লজের মাঝে শুধু অ্যান্ড বসাতে হবে। হি ওয়াজ 12 অ্যান্ড কম্পোজড এ পোয়েম। হি ওয়াজ 12 অ্যান্ড কম্পোজ এ পোয়েম। এখানে ব্র্যাকেটে যে হি ব্যবহার করা হয়েছে, এইটা তোমরা ব্যবহার করতেও পারো, নাও পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা দুইটা নিয়ম ব্যবহার করেছি, একটা হচ্ছে প্রিপোজিশন প্লাস টাইম, একটা হচ্ছে প্রিপোজিশন প্লাস এজ। দুইটা নিয়ম সামঞ্জস্য আছে, তোমরা এই নিয়মটা অবশ্যই মনে রাখবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি এখানে প্র্যাকটিসে কি আছে। যেমন, at the age of 20 I meet him. At the age of 20 I meet him. তারপরে দেখো, he was confined to a wheelchair at the age of 30. At the age of 30 he was confined to a wheelchair at the age of 30. আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা। আমরা পরবর্তী নিয়মটা দেখি। বাই প্লাস জিরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্স, অর্থাৎ কিছু সেন্টেন্স আছে যেগুলো বাই দিয়ে যুক্ত থাকে, যেমন থাকতে পারে বাই ওয়ার্কিং হার্ড, বাই রিডিং মোর, এরকম থাকতে পারে। যদি থাকে তাহলে এই ধরনের বাক্যকে কমপ্লেক্স করতে আমরা কমপ্লেক্স ইফ ব্যবহার করব, যেমন ইফ প্লাস সাবজেক্ট ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্টটা দ্বিতীয় ক্লজে থাকবে। সাবজেক্ট তারপরে ভার্ব, যার সাথে আইএনজি যোগ করা থাকবে, সেই ভার্বটা ব্যবহার করব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কমা দিয়ে সেকেন্ড ক্লজ লিখব। কমা দিয়ে আমাদের কি লিখতে হবে, সেকেন্ড ক্লজ। তাহলে বাই প্লাস জিরান্ড থাকলে আমাদের প্রথম যে যা বসাতে হবে, কমপ্লেক্স করতে ইফ, তারপরে সাবজেক্ট সেকেন্ড ক্লজে থাকবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে ভার্ব নিতে হবে, তারপরে ভার্বটা কিভাবে আসবে, জিরান্ড, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত যেটা আছে সেই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, প্লাস এক্সটেনশন প্লাস কমা দিয়ে সেকেন্ড ক্লজ লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি কম্পাউন্ডের কি নিয়ম আছে। প্রথমে প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস অ্যান্ড প্লাস এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মনে রাখতে হবে যে সেন্টেন্স যেহেতু প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে, অবশ্যই বাই প্লাস জিরান্ড যুক্ত অংশটা বা কমপ্লেক্স সেন্টেন্সগুলোর সাবজেক্ট সেকেন্ড পারসন হতে হবে। সেকেন্ড পারসন হলেই কেবল এই নিয়মটা প্রযোজ্য, আদারওয়াইজ সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে। আদারওয়াইজ কি লিখতে হবে, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্সাম্পল দেখি। By studying hard, you can make a good result. By studying hard, you can make a good result. এখানে দেখো বাই প্লাস জিরান্ড আছে, যার কারণে আমাদেরকে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, এটাকে আমরা কি করতে পারবো,
কমপ্লেক্স করতে পারবো। সো প্রথমে বাই প্লাস জিরান্ডের কারণে ইফ নিতে হবে, তারপরে সাবজেক্ট দেখো ইউ আছে ইউ নিতে হবে, তারপরে স্টার্টিং থেকে স্টাডি, কারণ পরবর্তী ক্লাস প্রেজেন্ট আছে, ক্যান আছে। সো স্টাডিকে প্রেজেন্ট ফর্মে রাখলেই হবে। ইফ ইউ স্টাডি, তারপরে বাকি অংশ হচ্ছে হার্ড, কমা দিয়ে পরের ক্লজ লিখতে হবে, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। সো দ্য আনসার ইজ if you study hard you can make a good result. If you study hard you can make a good result. এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইফ ব্যবহার করেছি, পরে সাবজেক্ট ইউ নিয়ে এসেছি, পরে তারপরে সাবজেক্টের পরে স্টার্টিং ভার্ব স্টাডি হয়েছে প্রেজেন্ট ফর্ম, তারপরে হার্ড দিয়ে বাকি অংশ লিখেছি। এটাকে কম্পাউন্ড করতে হলে কি করতে হবে, দেখো যে স্টাডি হার্ড, কেন স্টাডি হয়েছে, এখানে সেকেন্ড পারসন ব্যবহার করা হয়েছে, আর সেকেন্ড পারসন ব্যবহার করলে কম্পাউন্ড অবশ্যই এই জায়গাতে কি ব্যবহার করতে হবে, স্টাডি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব আগে ব্যবহার করবা, তারপরে হার্ড এবং দুই ক্লজের মাঝে অ্যান্ড দিয়ে বাকি অংশ, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই সেন্টেন্সগুলোর বাংলা যদি হতো যে স্টাডিং হার্ড, কঠোর পড়াশোনার কারণে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারো। আচ্ছা, তা যদি এবার বলছে কমপ্লেক্সে বলছে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারো। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কী হচ্ছে, স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো এবং ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিছু প্র্যাকটিসগুলো বাসাতে অবশ্যই চর্চা করতে হবে। যেমন বাই রানিং ফাস্ট হি উইল উইন দ্য রেস, বাই রানিং ফাস্ট হি উইল উইন দ্য রেস। তারপরে দেখো বাই প্র্যাকটিসিং এগেইন অ্যান্ড এগেইন আই ক্যান লার্ন ইংলিশ, বাই প্র্যাকটিসিং এগেইন অ্যান্ড এগেইন আই ক্যান লার্ন ইংলিশ। তারপরে দেখো ইউ ক্যান ক্যালকুলেট ফাস্ট বাই ইউজিং কম্পিউটার, ইউ ক্যান ক্যালকুলেট ফাস্ট বাই ইউজিং কম্পিউটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই তিনটে এক্সাম্পল প্র্যাকটিস করো। আর তাহলে আজকে আমরা যে নিয়মগুলো শিখছি, আমরা আরও নিয়ম শিখবো আজকে। তাহলে প্রথমে আমরা দেখলাম, আজকে শুরুতে দেখেছি যে যদি বিকজ অফ, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ফর প্লাস রিজন থাকে তাহলে একটা নিয়ম প্রযোজ্য। তারপরে যদি প্রিপোজিশন প্লাস টাইম থাকে তাহলে আরেকটা নিয়ম প্রযোজ্য, যদি প্রিপোজিশন প্লাস এস থাকে তাহলে আরও একটা নিয়ম প্রযোজ্য, আর যদি বাই প্লাস জিরান্ড থাকে তাহলে আরেকটা নিয়ম প্রযোজ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সবগুলোই সম্ভব হবে, এই সবগুলোই উত্তর করতে পারবা যদি ইউ ক্যান প্র্যাকটিস। কারণ কথাই বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি প্র্যাকটিস না করো তাহলে এটা ভুলবা, কারণ দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, একটা আছে, যতই পড়িবে ততই শিখিবে, এরকম কথাই আছে। কারণ যে জিনিসে তুমি সবচেয়ে বেশি সময় দিবা সেই জিনিসটা সবচেয়ে বেশি জানবা, এটাই স্বাভাবিক আর এটাই মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। বা কারণ আমরা যখন কোনো বিষয়কে খুব বেশি কাছ থেকে উপলব্ধি করি বা ফিল করি, সেই জিনিসটাই আমরা কি করি, ভালো পারি, বা সেই জিনিসটাই আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই যে আমি নিয়মগুলো দিয়েছি, আমি প্রত্যেকটা নিয়মের জন্য এক্সাম্পল ব্যবহার করেছি যাতে তোমরা নিয়মগুলো বুঝতে পারো, এবং সেই নিয়মের পরে আমি আবার তোমাদের প্র্যাকটিস সেশন রেখেছি যাতে এটা প্র্যাকটিস, ওই নিয়মগুলো এই সেশনে কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো নিজে নিজে, যাতে এই যে প্রত্যেকটা নিয়মে যদি 3টা 4টা 5টা করে সেন্টেন্স তোমাদের প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু এই গ্রামারটা তোমাদেরকে কোনো সমস্যায় ফেলতে পারবে না। যার কারণে তোমাদের আমি বারবার বলছি যে এই প্র্যাকটিসগুলো অবশ্যই বাসায় কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ তুমিও শিখতে পারবে না, আর আমাদের ক্লাস নেয়ার ক্লাসের যে উৎসাহ সেটাও অচিরেই হারিয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তী নিয়মটা দেখব। পরবর্তী নিয়মটা আছে, দেখো যে এখান ছিল বাই প্লাস জিরান্ড, এখন থাকবে
উইদাউট প্লাস জিরান্ড। এখন এই বাই প্লাস জিরান্ডটা হচ্ছে তোমার পজিটিভ বাক্য হয়, আর উইদাউট প্লাস জিরান্ড হচ্ছে নেগেটিভ বাক্য। দেখো, যদি উইদাউট প্লাস জিরান্ড যুক্ত কোনো সিম্পল সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে এর কমপ্লেক্স করার নিয়ম যে ইফ ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, ইফের পরে সাবজেক্টটা আনতে হবে, তারপরে ডু ডাস ব্যবহার করতে হবে। এখানে ডিডও আসতে পারে যদি আমাদের পরবর্তী ক্লজ পাস্ট হয়। যেহেতু আমি প্রেজেন্ট ধরে করেছি, তার কারণে ডু অথবা ডাজ নিয়ে এসেছি। তারপরে নট, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশন কমা সেকেন্ড ক্লজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু উইদাউট প্লাস জিরার নেগেটিভ, যার কারণে প্রথম ক্লজ অবশ্যই নেগেটিভ ব্যবহার করতে হবে। দ্বিতীয় ক্লজে নেগেটিভ থাকলে থাকলো, না থাকলে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি দ্বিতীয় ক্লজ পাস্ট হয়, তাহলে ডু ডাজের পরিবর্তে ডিড ব্যবহার করতে হবে। এখানে ডিডটা অনুপস্থিত আছে, তোমাদের অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আমি ডিডটা অবশ্যই লিখে দিব এখন। দেখো, ডিডটা লিখে দিয়েছি। সো ডু ডাজ ডিড, এরপরে নট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন কমা দিয়ে দ্বিতীয় ক্লজ লিখতে হবে। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো, সরি, এর আরেকটা নিয়ম আছে, সেটাও আমি এখানে লিখে দিচ্ছি, যে তুমি যদি উইদাউট প্লাস জিরান্ডের ক্ষেত্রে ইফ ব্যবহার না করো, তাহলে এখানে আনলেস ব্যবহার করতে পারো। ইফের জায়গা কি করতে হবে? আনলেস ব্যবহার করা যাবে। আর আনলেস একই সাথে নেগেটিভ অর্থ দিবে, যার কারণে পরবর্তীতে আর নট ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ আনলেস নিজেই নেগেটিভ। সেক্ষেত্রে দেখুন, আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কমা দিয়ে দ্বিতীয় ক্লজ বা সেকেন্ড ক্লজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই দুইটা নিয়মের যে কোনো একটা নিয়ম প্র্যাকটিস করো। যে কোনো একটা নিয়ম ধরে বা দুইটা নিয়ম জানলে ভালো, কারণ কখন কোন সেন্টেন্স কোনভাবে আসে সেটা কিন্তু বলা মুশকিল, যার কারণে এই নিয়মটা জেনে রাখাটাই ভালো। তো সেক্ষেত্রে ইফ ব্যবহার করলে ইফের পরে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব দিয়ে নট আনতে হয়। আর যদি আনলেস ব্যবহার করো, তাহলে সাবজেক্ট দিয়ে মেইন ভার্ব আনলেই হবে, কারণ আনলেস নিজেই নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এখন কিভাবে কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার নিয়ম, মেইন ভার্ব আগের নিয়মের মতোই এই বাই প্লাস জিরান্ডে যেমন কম্পাউন্ড করেছিলাম, তারপরে এক্সটেনশন দিয়ে অর ব্যবহার করতে হবে। বাই প্লাস জিরান্ডে যেমন আমরা অ্যান্ড ব্যবহার করেছিলাম, কিন্তু উইদাউট যেহেতু নেগেটিভ, এখানে আমরা অর ব্যবহার করব। অর ব্যবহার করে সেকেন্ড ক্লজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিছু এক্সাম্পল ফলো করি, তাহলে হয়তো বা আমাদের এই নিয়মগুলো আরও স্পষ্ট হবে, পরিষ্কার হবে। দেখি, ফার্স্ট এক্সাম্পল ইজ উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান ফেইল ইন দ্য এক্সাম। অর্থাৎ অধিক পড়াশোনা ছাড়া তুমি পরীক্ষায় ফেল করতে পারো বা ফেল করবে। এখানে ইউ উইল হতে পারে, ইউ ক্যান হতে পারে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সো উইদাউট প্লাস জিরান্ড থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে? প্রথমে ইফ, দেখো আমরা এটা সমাধান করি, কি আছে? ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ ক্যান ফেইল ইন দ্য এক্সাম। ইউ ক্যান ফেইল ইন দ্য এক্সাম। এখানে দেখো ইউ নিয়েছি, পরবর্তী ক্লজে আছে। তারপরে ডু নট কেন হলো? কারণ এটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছে। এটা যেহেতু ক্যান আছে, ক্যান প্রেজেন্ট নির্দেশ করছে, যার কারণে ডু নট হয়েছে। কারণ এখানে ইউ সাবজেক্ট, সাবজেক্ট ইউ এর সাথে ডু লাগে, এবং নট নিয়েছে ডু নট, তারপর মেইন ভার্ব স্টাডি হার্ড, পরে বাকি অংশ। ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ ক্যান ফেল ইন লাইফ। এটা ফেল, ইউ ক্যান ফেল ইন দ্য এক্সাম। আর এটা কম্পাউন্ড হবে, দেখো, স্টাডি হার্ড অর ইউ ক্যান ফেল ইন দ্য এক্সাম। এখানে স্টাডি হার্ড অর ইউ ক্যান ফেল ইন দ্য এক্সাম, এই বিষয়গুলো একটু লক্ষ্য করো। এখানে স্টাডি হার্ড অর্থাৎ সাবজেক্ট নাই, এখানে সরাসরি মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং দুই ক্লজের মাঝে কি আছে? অর আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটা এক্সাম্পল দেখি এখানে, যে উইদাউট স্টাডিং হার্ড হি মে ফেল ইন দ্য এক্সাম। উইদাউট স্টাডিং হার্ড হি মে ফেল ইন দ্য এক্সাম। এই নিয়মটা আমি আবার করব কি দিয়ে? আনলেস দিয়ে। যেমন এই উইদাউট স্টাডিংয়ের ক্ষেত্রে আমরা লিখলাম আনলেস হি, যেহেতু সাবজেক্ট এখানে হি আছে, তাহলে হি ব্যবহার করেছি। তারপরে স্টাডিজ, কেন স্টাডিজ হয়েছে? কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, সো স্টাডিজ হবে। স্টাডিজ হার্ড হি মে ফেল ইন দ্য এক্সাম। হি মে ফেল ইন দ্য এক্সাম। দেখো, আমরা আনলেস ব্যবহার করার কারণে সেন্টেন্সের মধ্যে কোনো নট বা সাহায্যকারী ভার্ব ব্যবহার করি নাই, কারণ ব্যবহার করার দরকার নাই, আনলেস নিজেই নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার কম্পাউন্ড দেখো, যে হি স্টাডিজ হার্ড অর হি মে ফেল ইন দ্য এক্সাম। হি মে
ফেল ইন দ্য এক্সাম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই এক্সাম্পলগুলো বুঝতে পেরেছো এবং বাসায় এগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা আরও পরিষ্কার হবে। আমরা কিছু প্র্যাকটিস দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্র্যাকটিস সেশনে দেখো, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ মে ফেইল ইন দ্য এক্সাম। তারপরে দেখো, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ মে ফেইল ইন লাইফ। আসলে এক্সাম্পলগুলো একই রকম হয়ে গেছে, কিন্তু প্র্যাকটিসের জন্য আসলে একটা এক্সাম্পল হলেই হলো আর কি, যাতে তোমরা প্র্যাকটিস করে বিষয়গুলো মনে রাখতে পারো। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের আমরা যে নিয়মগুলো দেখলাম এটা আরেকবার রিপিট করা যাক। প্রথমত, যদি বিকজ অফ দিয়ে বা ওয়িং টু বা অন অ্যাকাউন্ট অফ এগুলো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় বা কোনো সেন্টেন্সের শেষে এগুলো থাকে, তাহলে আমাদের কমপ্লেক্স তৈরি করতে প্রথমত সিন্স বা অ্যাজ ব্যবহার করতে হবে। তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব। তারপরে যদি বি ভার্ব প্রয়োজন হয় বি ভার্ব নিব, বা এমনি ভার্ব থাকলে মেইন ভার্ব থাকলে মেইন ভার্ব ইউজ করব। বাকি অংশ দিয়ে কমা দিয়ে দ্বিতীয় ক্লজ লিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এক্ষেত্রেও যদি কম্পাউন্ড করার দরকার হয় সেক্ষেত্রে দুই ক্লজের মাঝে আমরা অ্যান্ড ব্যবহার করব। এরপরে প্রিপোজিশন প্লাস টাইম থাকলে সেক্ষেত্রে আমরা বি ভার্ব কমপ্লেক্স করতে আমরা প্রথমত ইট ব্যবহার করব, তারপরে বি ভার্ব, তারপরে বাকি অংশ, এবং দুই ক্লজের মাঝে আমরা হোয়েন ব্যবহার করে সেকেন্ড ক্লজ লিখব। আর যদি এটাকে কম্পাউন্ড করতে হয় তাহলে দুই ক্লজের মাঝে আমরা অ্যান্ড ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে শিখেছি প্রিপোজিশন প্লাস এজ থাকলে, অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে অ্যাট দ্য এজ অফ 12, অ্যাট দ্য এজ অফ 20, অ্যাট দ্য এজ অফ 26, এরকম যদি থাকে, এবং পরীক্ষায় এগুলো কিন্তু আসে, এরকম থাকলে প্রথমত আমরা হোয়েন ব্যবহার করব, তারপরে সাবজেক্ট নিয়ে আসব, অর্থাৎ ব্যক্তিবাচক যে সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্ব ব্যবহার করব টেন্স অনুসারে, তারপরে ব্যবহার করব হচ্ছে সেই এজ, তারপরে সেকেন্ড ক্লজ। যেমন আমি যদি একটা বাক্য বলি যে অ্যাট দ্য এজ অফ 26 হি লস্ট হিজ মাদার, তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি এরকম যে হোয়েন হি ওয়াজ 26 হি লস্ট হিজ মাদার, এবং দুই ক্লজের মাঝে যদি আমরা অ্যান্ড বসাই তাহলে কিন্তু এটা কম্পাউন্ড হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাই প্লাস জিরান্ট এবং উইদাউট প্লাস জিরান্ট। আমি এটা রিপিট করছি এইভাবে যে বাই প্লাস জিরান্টটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স এবং উইদাউট প্লাস জিরান্ট হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই পজিটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের কমপ্লেক্স করার ক্ষেত্রে একদম বেসিক যে পার্থক্যটা আছে, একটাতে নট ব্যবহার করা হয়, একটাতে নট ব্যবহার করা হয় না, আর সব নিয়ম এক থাকবে। এটা হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে, কারণ বাই প্লাস জিরান্ট থাকলে আমরা ইফ দিয়ে সেন্টেন্স শুরু করি এবং সাবজেক্ট নিয়ে আসি, তারপরে আমরা কি ব্যবহার করি মেইন ভার্ব, অর্থাৎ যার সাথে আইএনজি যোগ থাকে, তারপরে বাকি অংশ দিয়ে সেকেন্ড ক্লজ ব্যবহার করি। ইফ যোগ সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ বাকি অংশ দিয়ে সেকেন্ড ক্লজ, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দুই ক্লজের মাঝে অ্যান্ড ব্যবহার করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং উইদাউট প্লাস জিরান্ডের বিষয়টা দেখো, যে যদি উইদাউট প্লাস জিরান্ড ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রথমত আমরা কি করি, সাবজেক্ট নিই, ইফ নিই কমপ্লেক্সের ক্ষেত্রে, তারপরে সাবজেক্ট, তারপরে এখন যেহেতু উইদাউট আছে নেগেটিভ বাক্য, তাহলে আমরা ডু নট বা ডাজ নট বা ডিড নট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে টেন্স এবং পার্সন অনুসারে। যদি প্রেজেন্ট টেন্স হয় ডু অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট। যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে ডিড নট। এবং ডাজ কখন হবে এটা জানো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, এবং সেকেন্ড ক্লজ সম্পূর্ণ লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আরেকটা নিয়মে করা যায় যদি আমরা আনলেস ব্যবহার করি। এখানে আনলেসের বিষয়টা দেখো একটু, যে আনলেস শব্দটা হচ্ছে নেগেটিভ, এর অর্থ হচ্ছে যদি না,
যখন তুমি আনলেস ব্যবহার করবা তখন সেন্টেন্সে নট ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ আনলেস নিজে নেগেটিভ হবে। তাহলে এরকম বাক্য আমরা করতে পারি, আনলেস যোগ সাবজেক্ট যোগ মেইন ভার্ব, অর্থাৎ যার সাথে আইনি যোগ করা আছে তাকে মেইন ভার্বে পরিণত করব, তারপরে বাকি অংশ দিয়ে কমা দিয়ে সেকেন্ড ক্লজ লিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এই ধরনের বাক্যকে কম্পাউন্ড করতে হলে দুই ক্লজের মাঝে অর ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব সেই অংশের আরও একটা ক্লাস নিতে হবে, কারণ এখন পর্যন্ত আমরা 9টা নিয়ম শিখেছি। আর হচ্ছে আমাদের এখন যে নিয়মটা শিখব, আমাদের সেন্টেন্সে বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করা হয়। এইগুলো থাকলে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব সেই নিয়মগুলো দেখব আমরা এই তৃতীয় অংশে। তারপরেই আমরা আসব কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারলে। এখন এইটা আরও দৃঢ় হবে যদি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।